গুড ইভিনিং সবাইকে। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। তো আমরা তো সিলেবাস শেষ করে ফেলেছি, এবারে আমরা এমসিকিউ প্র্যাকটিস শুরু করব। চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে এগোবো, এবং শুধু অ্যান্সারই নয়, তার পিছনে সেই অ্যান্সারগুলো কি করে আসছে না আসছে সেই জায়গাগুলো দেখব। যদিও শুরুই হচ্ছে একটা খুব সহজ একটা চ্যাপ্টার, পরিমাপ দিয়ে। স্যার, আমাদের যেটা করাবেন ওটা একটু আগে থেকে বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি পরের দিন থেকে বলে দেবো। পরিমাপের পরে আমরা বলগতি পড়বো, আমরা বলে দেবো। এটা আমার বলে দেওয়াটা ছিল, বলে দেবো, এবং তোমরা সেটা আগে থেকে একবার নোটগুলো দেখে হ্যাঁ রিভিশনটা করে নিবে। আচ্ছা, এগুলো শুরু করার আগে কিছু জিনিস, যেমন ধরো পরিমাপ। তো পরিমাপ কি জিনিস? এই যে কোনো কিছু যে মাপতে হচ্ছে, তার মাত্রাগুলো মাপতে হচ্ছে। অ্যাকচুয়ালি মাত্রা কিরকম আমরা অঙ্কেও পড়েছি, একমাত্রা, দ্বিমাত্রা, ত্রিমাত্রা। তো এরকম মাত্রাগুলো মাপার জন্য আমাদের কিন্তু পরিমাপ দরকার, এবং এই পরিমাপ করতে গেলে আমরা কিন্তু দুটো জিনিস লাগে। একটা হচ্ছে সংখ্যা বা মান, আর একটা কি লাগে? একক, তাই তো? কি কি লাগে? মান ও একক লাগে, তাই তো? হুম। হ্যাঁ। আমরা যদি বিভিন্ন এককেও মাপতে পারি, একইভাবে মানও বিভিন্ন হতে পারে। এবং যে জিনিসগুলোর আমরা পরিমাপ করি, বা কিছু ক্ষেত্রে যাদের আমরা পরিমাপ করতে পারি না, বা কোনো একক হয়তো থাকে না, তাদেরকে আমরা মেনলি বলবো কি? ভৌত রাশি। কি রাশি বলি? ভৌত রাশি। তো এই ভৌত রাশিগুলোকে তাদের মান, অভিমুখ, এই কিছুর উপর নির্ভর করে কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। কি কি সেই দুই ভাগ? স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি ও ভেক্টর রাশি, এই দুই ভাগে কিন্তু ভাগ করা হয়। স্কেলার কখন বলবো? যখন শুধু মান থাকবে, কোনো দিক থাকবে না, বা আমরা দিক তাদের নেব না পরিমাপ করার সময়। আর ভেক্টর কখন বলবো? যখন তাদের মান তো থাকবে, সাথে সাথে তার দিক থাকবে, বা কোন দিকে যাবে না যাবে তার উপর নির্ভর করবে তার মানটা কি হবে। মেনলি সেটা ধনাত্মক, ঋণাত্মক, এই জিনিসগুলো নির্ভর করে। তো এই ধরনের রাশিগুলোকে আমরা বলি ভেক্টর রাশি। আর প্রথমে আমাদের পড়তে হতো কি, যে রাশির মধ্যে বিভিন্ন, টোটাল আমাদের 7টা রাশি থাকে। কি কি 7টা রাশি? এক হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ মাত্রা, দীপন মাত্রা, আর পদার্থের পরিমাণ। এই মোট 7টা, এদেরকে আমরা বলি মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশি টোটাল আছে 7টা। এই রাশিগুলো নিয়ে যত ধরনের রাশি তৈরি হয়, সেগুলো সমস্ত কিছু তৈরি হয়। এখানে দুটো আবার দেখো দেওয়া আছে, একটা কোণ আর একটা কৌণ। কৌণ কখন বলছি? যখন আমরা 3D তে নেব। এরকম ধরো একটা গোলকের মধ্যে, এটা যদি আমরা একটা সার্কেল নিই, এই যদি আমরা একটা সার্কেল নিই, আর এই কেন্দ্রে, তো এই যে উৎপন্ন কোণ, এটা সার্কেলে যে উৎপন্ন কোণ, সার্কেল আমরা প্লেনের মধ্যে আঁকতে পারি। এটা সার্কেল সবসময় কত ডাইমেনশন হয়? 2 না 3? সার্কেল কত? স্যার, 3D, 2D। সার্কেল হচ্ছে 2D, 2 ডাইমেনশন। আর সার্কেলের 3 ডাইমেনশন বা 3D ফর্ম হচ্ছে গোলক। গোলক বা স্ফেয়ার। তো এই যে দেখো সার্কেলের মধ্যে যখন আমরা কোণ ড্র করছি, তখন আমরা মাপবো কি দিয়ে? এই রেডিয়ান একক, এই যে দ্বিমাত্রিক। অর্থাৎ এরকম সার্কেলে যে কোণ উৎপন্ন হচ্ছে থিটা, আমরা এগুলো পড়েছি, S=r থিটা। তো এই যে কোণ উৎপন্ন করছে, এটাকে আমরা মাপবো কি একক দিয়ে? রেডিয়ান দিয়ে। এবং আমরা ডিগ্রি দিয়েও মাপি, ষষ্ঠিক পদ্ধতিতে কি ডিগ্রি দিয়ে মাপি। এটাই যদি কোণটা, এগুলো ত্রিমাত্রিক হতো, এটা হ্যাঁ ত্রিমাত্রিক হবে। তো ত্রিমাত্রিকে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কোণটাকে আমরা কি দিয়ে মাপবো? স্টেরেডিয়ান। অর্থাৎ ধরো একটা যদি এটা সার্কেল বা বৃত্ত না হয়ে যদি স্ফেয়ার হতো, তো একটা স্ফেয়ারের উপর যদি আমরা অ্যাঙ্গেল নিতাম, তাহলে সেটা কি রকম দেখতে হতো? 3D ফরম্যাট, যেটা আমাদের আঁকা এই ক্ষেত্রে দেখানো সম্ভব না। তো একটা গোলকের উপরে কোণ উৎপন্ন হবে, তখন আমরা তাকে বলবো, অর্থাৎ 3Dর উপরে যখন কোণ আমরা পাবো, তখন আমরা তাকে বলবো কি? ত্রিমাত্রিক
অবস্থায় অবস্থিত কোণ, সেটাকে কিন্তু আর রেডিয়ান এককে নয়, সেটাকে স্টেরেডিয়ান এককে মাপা হয়, SR দিয়ে। কি এককে? স্টেরেডিয়ান এককে মাপা হয়। বোঝা গেল? আচ্ছা। এই জন্য 7টার সাথে সাথে এই দুটোকে ওখানে অ্যাড করা হয়েছে, টোটাল 9টা। তো আমরা মেনলি পড়বো কি, মৌলিক রাশি হয় 7টা, আর তার সাথে এই দুটো আলাদা করে আমরা পড়বো পরে 8-9 নম্বর হিসেবে। এবং এদের দেখো একক দিয়ে দেওয়া হয়েছে, এগুলো মেনলি কি একক আছে এখানে? এসআই একক। এখানে মেনলি কিন্তু এসআই একক আছে, যেমন দৈর্ঘ্যের মিটার, ভরের কিলোগ্রাম, তাপমাত্রা কেলভিন। হ্যাঁ, তো এদের প্রত্যেকের এসআই এর সাথে সাথে কিন্তু সিজিএসও আছে। এই 7টা কিন্তু আমাদের, এই যে টিক মারা আছে, এই 7টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? পরিমাপের যে একক গুলো হয়, এই একক মাপার মোট কটি পদ্ধতি আছে? 3টি পদ্ধতি। 3টি পদ্ধতি। কি কি সে 3টি পদ্ধতি? সিজিএস, এমজিএস বা এমএল। সিজিএস, এমকেএস বা এসআই এবং এফপিএস, এই মোট 3টি পদ্ধতি আছে, সিজিএস, এসআই বা এমকেএস এবং এফপিএস। যে এফপিএসটা বর্তমানে আর ইউজ হয় না, ব্রিটিশ ইন্ডিয়া বা ব্রিটিশদের পদ্ধতি এটা, সেই সময় ম্যাক্সিমামটা ইউজ হতো, এখন খুব বেশি একটা ইউজ হয় না। যদিও আমরা এখনো ওই ফুট, এই জিনিসগুলো মুখে মুখে উচ্চারণ করে থাকি। কেকের ক্ষেত্রে যেমন এত পাউন্ড কেক, তো সেক্ষেত্রে আমরা ওজনের জন্য পাউন্ড এককটা ইউজ করে থাকি। তো টুকটাক সেগুলো ইউজ করে থাকি। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমরা দৈর্ঘ্যের কিছু একক এখানে নেওয়া হয়েছে, যেমন মিলিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ ডেসিমাল বা মেট্রিক পদ্ধতি যেটা, সেটা তো অলরেডি আমরা জানি। হ্যাঁ, কি থাকে? ওই কিমি, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এইভাবে আমরা সেটা জানি। তো উপরের এই পোর্শনটুকু কিন্তু সেখান থেকে কমপ্লিট হয়ে যাবে। যেই জিনিসটা আমাদের জানতে হবে, এই যে এখানে এত কিছু আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন এক ফার্মি, ফার্মি কি? 10⁻⁻15 মিটার। তোমরা যে কোনো একটা মেনলি মিটারে মনে রাখবে, তাহলে কিন্তু আমরা সেন্টিমিটারে পেয়ে যাব। তাহলে এক ফার্মি সমান কত মিটার? 10⁻⁻15 মিটার। দেখো এক ফার্মি সমান, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 10⁻⁻15 মিটার। একইভাবে এক এক্স রে ইউনিট হয়ে যাবে 10⁻13 মিটার। এই যে দেখো, একদম ছোট থেকে বড় অনুযায়ী সাজানো আছে এক্ষেত্রে। তারপরে এক অ্যাংস্ট্রম, এটা হয়ে যাচ্ছে কত? 10⁻10 মিটার। এগুলো সব হচ্ছে ক্ষুদ্র একক। তারপরে এক মাইক্রন মানে হচ্ছে 10⁻6 মিটার। তার সাথে যখন আবার মিলি অ্যাড হয়ে যাচ্ছে, তখন আরো 3 কমে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে কত? 1 মিলি মাইক্রন। দেখো হয়ে গেল কত? 10⁻9 মিটার। আর মেগা মানে বড় হয়ে যাবে, বড় অর্থাৎ 6 পাওয়ারে চলে যাবে 6, 10⁻6 মিটার। এইভাবে আমাদের এই বিশেষ করে কি কি জিনিস মনে রাখতে হবে এক্ষেত্রে? ফার্মি মনে রাখতে হবে, অ্যাংস্ট্রম মনে রাখতে হবে, মাইক্রন মনে রাখতে হবে, মেগা মনে রাখতে হবে, অ্যানোমিক্যাল ইউনিট মনে রাখতে হবে, আলোক বর্ষ আর পারসেক, এই কয়েকটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আর এএমইউটা আমরা অলরেডি পরমাণুর গঠনে এগুলো দেখে এসেছি। তো এই কয়েকটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে। এক অ্যানোমিক্যাল ইউনিট বা এক এইউ কত হয়ে যাচ্ছে? দেখো 1.495 ইন্টু 10⁸ কিলোমিটার। দুটো। আচ্ছা, এবার হচ্ছে এক পারসেক কত? এই যে মিটারটাই মনে রাখবে সবসময়, 3.083 ইন্টু 10⁻16 মিটার, এক পারসেক। এই জায়গাগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। আর এখানে কিছু ব্রিটিশ পদ্ধতি, এফপিএস, যেগুলো ইউজ করা হয়, 12 ইঞ্চি মানে 1 ফুট, 3 ফুট মানে 1 গজ, তারপরে এত গজ মানে 1 মাইল, 1760 গজ মানে হয়ে যাবে কত? 1 মাইল। এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে। 1 মাইল মানে হচ্ছে 1.61 কিলোমিটার।
এবার এখান থেকে কি জিনিস, হয়তো আমরা জানলাম হচ্ছে 1 মাইল মানে 1.61 কিলোমিটার। এইভাবে আমাদের উল্টোটা দিতে চাই, হয়তো দিল যে 1 কিলোমিটার মানে কত মাইল। তো আমরা যদি একটা জেনে রাখি তাহলে সেটা বের করে নেব। তাহলে এখান থেকে ধরো যদি আমরা বের করতে চাই যে 1 কিলোমিটার সমান কত মাইল, তাহলে কি করব, এক মুখস্থ রাখতে পারি, আর না তো আমরা দেখো 1.61 কিলোমিটার মানে যদি 1 মাইল হয়, তাহলে 1 কিলোমিটার কত হয়ে যাবে, 1.61, সরি কি হয়ে যাবে, 1/1.61 লিখতে পারি এটা। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এত মাইল। এবার অপশন যদি আমাদের ভাগ করে দেওয়া থাকে তাহলে আমাদের তখন করতে হবে। তো এবার আমরা প্রশ্নের মধ্যে আসছি। তো দেখো এখানে বলা হয়েছে যে নিচের কোনটি সবচেয়ে বড় একক। তো আমরা জানি এক্ষেত্রে যেমন কিলোমিটার, আলোকবর্ষ, ইউ, পারসেক। তো এই বড় একক চেনার আগে আমাদের এই চারটে জিনিসের মান জানতে হবে। যেমন 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কত মিটার হবে, 1000 মিটার। 1000 মিটার। আমরা সবসময় 10 এর মাথায় এইভাবে মনে রাখবো, 10⁻³ মিটার। একইভাবে যদি 1 আলোকবর্ষ মানে কত মিটার, 0.46 মিটার 10⁻15। এই যে দেখো 1 আলোকবর্ষ সমান কত মিটার, এই এই যে 9.46 ইন্টু 10⁻15 মিটার। তাহলে এ হয়ে যাচ্ছে কত, 9.46 ইন্টু 10⁻15 মিটার। এ হয়ে যাচ্ছে কত, 10⁻³ মিটার। আর 1 au মানে কত, অ্যানোমিক্যাল ইউনিট, 1.5 ইন্টু 10⁸। আর পারসেক, 1 পারসেক মানে কত মিটার, 3 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻16। ধরো আমরা এইভাবে লিখি 3.016 ইন্টু 10⁻16 মিটার। এবারে বলো এগুলোর মধ্যে তাহলে বড় কে হচ্ছে, পারসেক। পারসেক। হয়ে যাচ্ছে হচ্ছে এই যে পারসেক। তার মানে অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে অপশন বি, পারসেক। সরি, আলোকবর্ষ না, পারসেক। তাহলে আমাদের কিন্তু মিটারে সব জায়গায় চারটে জিনিস আমাদের জানতে হবে, তারপরে আমরা কিন্তু বলতে পারবো। এক্ষেত্রে পারসেক হলো, অন্য ক্ষেত্রে হয়তো অন্য চারটে অপশন দিত, সেক্ষেত্রে আমাদের দেখতে হতো যে অপশন গুলো কি কি হবে এবং তাদের ভ্যালু গুলো কি, সেটা দেখে কিন্তু আমরা বড় ছোট এই জিনিসটা আমরা বলতে পারবো। এর পরের প্রশ্নটা কি আছে বলো, পরেরটা কি বলছে, কোনটি দৈর্ঘ্যের একক নয়। আমরা আলোকবর্ষ দেখে আসলাম দৈর্ঘ্যের একক, ফার্মি দেখে আসলাম দৈর্ঘ্যের একক, মাইক্রন হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কোনটা, ডিভাই। তো বলো আলোকবর্ষ কত মিটারে কত, উপরে আমরা বললাম 9.46 ইন্টু 10⁻15 মিটার। ফার্মি, এক ফার্মি মানে কত মিটার, এক ফার্মি মানে হচ্ছে 10⁻−15 মিটার। আর মাইক্রন মানে হচ্ছে 10⁻−6 মিটার। এইভাবে আমাদের জায়গাগুলো মনে রাখতে হবে। নেক্সট থেকে ছোট মাপ, তাহলে কি হবে, ফার্মি, মিলি, অ্যাংস্ট্রম, ফার্মি হয়ে যাবে ক্ষেত্রে, যেহেতু ফার্মি হচ্ছে 10⁻−15 মিটার, অ্যাংস্ট্রমে থাকে কত, 10⁻−12 মিটার, তাই তো, অ্যাংস্ট্রম না 10⁻−10 মিটার। আর মিলিতে থাকে কত, 10⁻−3 মিটার। তো যেহেতু পাওয়ারে মাইনাস যে সব থেকে বড় সে হচ্ছে সব থেকে ছোট, তাহলে অ্যান্সার হয়ে যাবে ফার্মি। জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সেমি কিউব, তাহলে এসআই পদ্ধতিতে কত হবে। তো আমরা যদি 1 গ্রাম পার সেমি কিউব থেকে কেজি পার মিটার কিউব জেনে রাখি তাহলে তো অ্যান্সার করে নিতে পারবো, কিন্তু যদি না জানি তাহলে কি করব,
তাহলে দেখো 1 গ্রাম আর এখানে আছে কত 1 সেমি কিউব। তাহলে গ্রামকে যদি কেজিতে নিয়ে যায় তাহলে কি লিখবো আমরা 10⁻³ কেজি লিখতে পারি। হ্যাঁ স্যার। একইভাবে সেন্টিমিটারকে যদি মিটারে নিয়ে যায় তাহলে কত দিয়ে গুণ করতে হয়, মিটার থেকে সেন্টিমিটার গেলে 100 দিয়ে, তার মানে 10⁻²। তার আবার বলছে কিউব। তাহলে এটা হয়ে গেল কত 10⁻³ আর এটা কত হবে বলো তো 10⁻⁻ কত হবে? 6। এটা কিন্তু 8 না, আবার 8 করলে না, এটা কি হবে 10⁻⁶। তাহলে এখান থেকে কত পেয়ে যাব -3 + 6, তার মানে 10³ হয়ে যাচ্ছে, তাই তো? দেখো এটা হচ্ছে কি 10³ kg/m³। তাহলে অপশন হয়ে যাবে কত, অ্যান্সার বি। বি, 10³ হচ্ছে, তাহলে 10³ kg/ঘন মিটার। এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট বলছে যে একটি মাত্রাহীন এককহীন রাশি, মাত্রাও নেই এবং এককও নেই, কোনটা হবে? আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা ঘনকোণ, ঘনকোণের মাত্রা একক আছে রেডিয়ান। রেডিয়ান। হ্যাঁ, কোণেরও হচ্ছে কি রেডিয়ান, সময়েরও আছে, তার মানে এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি আপেক্ষিক গুরুত্ব। স্যার ঘনকোণে তো স্টেডিয়ান আর কোণে তো রেডিয়ান। হ্যাঁ তো তাই তো বললাম। আপেক্ষিক গুরুত্ব, এটা স্টেরেডিয়ান, রেডিয়ান, আর সময় হয়ে যাবে কি সেকেন্ড, যদি এসআই আমরা ধরি তো। আচ্ছা নেক্সট বলছে যে একক যুক্ত মাত্রাহীন রাশি, একক আছে কিন্তু মাত্রা নেই। তো আণবিক গুরুত্ব একক নেই মাত্রাও নেই, তাহলে বাদ। বেগের দুটোই থাকে। দ্রাব্যতা, দ্রাব্যতার একক থাকে কি? বলো আগে, দ্রাব্যতার একক থাকে? না স্যার। দ্রাব্যতা কাকে বলে? তাহলে দ্রাব্যতা কাকে বলবো, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে তাকে দ্রবণকে সম্পৃক্ত করার জন্য যত পরিমাণ দ্রাব দ্রবীভূত করতে হয় তাকে দ্রাব্যতা বলে। তো এরও কিন্তু একক থাকে না। আবার ঘনকোণ যদি দেখি এর কিন্তু একক থাকে, যেটা হচ্ছে স্টেরেডিয়ান, কিন্তু এর কোনো মাত্রা থাকে না। আচ্ছা কোণের মাত্রা থাকে? থাকে না। তাহলে ঘনকোণের ওই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ঘনকোণ, যার কিন্তু একক আছে স্টেরেডিয়ান, কিন্তু কোনো মাত্রা নেই। আচ্ছা বলের মাত্রা, এই জিনিসটা তো আমাদের একদম মনে মুখস্থ রেখে দিতে হবে যে বলের মাত্রা কি হয়ে যাবে, বলের মাত্রা mLT-2। এটা অন্যান্য মাত্রা যেমন আমরা মনে রাখি, বলের মাত্রাটা আমাদের মনে রাখতে হবে। এটা মনে রাখতে পারলে এখান থেকে আমরা অনেক সময় কিন্তু ম্যাক্সিমাম মাত্রাগুলো বের করে নিতে পারবো। নেক্সট বলছে কি নিচের কোনটি স্কেলার রাশি? কার্য। কার্য তাহলে হয়ে যাবে কি স্কেলার রাশি। কারণ বল হচ্ছে কি, যে বল প্রয়োগ করলে যেদিকে আমরা প্রয়োগ করব তার আকার, আয়তন বা গতি এই সমস্ত জিনিস চেঞ্জ হয়, তো একটা দিকের উপর ও নির্ভর করে। তাই বল হয়ে যাবে ভেক্টর রাশি। ভরবেগ, বেগ হচ্ছে ভেক্টর রাশি, তো সেখান থেকে ভরবেগও হয়ে যাবে ভেক্টর রাশি। আর মন্দন, মন্দন যেহেতু বেগের কমার হার, বেগের হচ্ছে কমার হার অর্থাৎ হ্রাসের হার, তো বেগও হচ্ছে এক্ষেত্রে ভেক্টর রাশি, তাই মন্দন বা ত্বরণ
দুটোই কিন্তু হয়ে যাবে কি ভেক্টর রাশি, তাই এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কার্য। এল টি মাইনাস টু যে ভৌত রাশির মাত্রা, এল তরল টি মাইনাস টু মানে এল বাই টি স্কোয়ার, তার মানে দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার, তরল ত্বরণ হয়ে যাবে। হ্যাঁ, মানে মিটার বাই সেকেন্ড স্কোয়ার, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি অ্যান্সার ত্বরণ বা বেগ বাই সময়। বস্তুর ভার যে যন্ত্রের সাহায্যে মাপা হয়, স্প্রিং তুলা দিয়ে কিন্তু বস্তুর ভার মাপা হয়। আচ্ছা, এক্ষেত্রে আমি ওইদিন ওই টেলিগ্রামে কটা প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল যে পৃথিবীর কোন অঞ্চলে বস্তুর ওজন বেশি হয়, না কি কি ছিল প্রশ্নটা? হ্যাঁ স্যার, ওইরকমই একটা কোশ্চেন। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জনকে দেখলাম প্রশ্নটা ভুল করেছে, যে একটি বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি হয়। আচ্ছা, বস্তুর ভার এবং ওজন দুটো কিন্তু একই জিনিস। ওজন মানে কি, ওজন বা ভার হচ্ছে কি, আচ্ছা না তো এটা অবলিক। আচ্ছা, এক কথা বলে মাইকটা একটু অফ করে দিবে, না হয়ে যাবে না তো। ওজন বা ভার মানে হচ্ছে কি ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ, আমরা জি লিখছি, অভিকর্ষজ ত্বরণ যাকে আমরা স্মল জি দিয়ে ডিনোট করি, স্মল জি দিয়ে ডিনোট করা হয়। তো এখানে এবার একটু মিউট করতে বলুন কামেরা। মাইকটা কার অন আছে একটু অফ করো, যখন রিপ্লাই দিবে তখন বলবে। তো এক্ষেত্রে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, ভর ইন্টু জি। তো এক্ষেত্রে দেখো, ভর তো কোনো কিছু সমান, ভর কি জিনিস, যে ওর মধ্যে কতটা পদার্থ বা ম্যাটার যেটাকে আমরা বলি সেটার পরিমাণ কতটা আছে। তো সেটা আমরা যেখানে নিয়ে যাই, একটা লোহার বল যেখানে নিয়ে যাই ওর ভর কিন্তু একই থাকবে, ভরের কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু এই যে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি, এটার কিন্তু পরিবর্তন হয়, আর এটা পরিবর্তন হওয়ার জন্যই কিন্তু তার ওজন, কোনো বস্তুর ওজন বা ভার পরিবর্তন হয়। এবারে ওজন বা ভার কোথায় বেশি হবে? যেখানে অভিকর্ষজ ত্বরণ বা জি বেশি হবে, তাই তো? দেখো, অভিকর্ষজ ত্বরণ বা জি বেশি হবে। এবারে এই জি বা অভিকর্ষজ ত্বরণ কার উপর নির্ভর করে? উচ্চতার উপর নির্ভর করবে। যত বেশি উচ্চতা হবে অভিকর্ষজ ত্বরণ তত বেশি হবে, আর যত উচ্চতা কম হবে অভিকর্ষজ ত্বরণ তত কম হবে। এই যে উচ্চতার কথা বলছি, উচ্চতা আমি কোথায় থেকে উচ্চতার কথা বলবো? তো এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে কেন্দ্র, এই অঞ্চলটাকে মোটামুটি নিরক্ষীয় অঞ্চল বলা হয়, আর এইরকম অঞ্চলগুলোকে কি বলা হয়? মেরু অঞ্চল বলা হয়। তো এই যে উচ্চতার কথা বলা হয়, এই পৃথিবীর কেন্দ্র থেকে উচ্চতা, এই উচ্চতার কথাই কিন্তু অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে আমরা ধরবো। তো দেখো, যখন নিরক্ষীয় অঞ্চলে থাকবে সেখান থেকে কেন্দ্রের উচ্চতা কম থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু উচ্চতা কম থাকার দরুন অভিকর্ষজ ত্বরণ তুলনামূলক কম থাকে, সেই জন্য ওজনটা কম হয়। আর যখনই আমরা মেরু অঞ্চলে চলে যাব, ওই মেরু অঞ্চলে দেখো কেন্দ্র থেকে দূরত্বটা তুলনামূলক বেশি, সেই উচ্চতা বা দূরত্বটা বেশি হওয়ার জন্যই অভিকর্ষজ ত্বরণ কিন্তু বেশি হয়। আর অভিকর্ষজ ত্বরণ বেশি হওয়ার জন্যই মেরু অঞ্চলে কিন্তু ওজন বা ভারটা কিন্তু বেশি হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। পৃথিবীর কেন্দ্রে কিন্তু ওজন কম হয় সব থেকে, সেই জন্য আমরা কোনো কিছু যদি এখান থেকে কিনে নিয়ে গিয়ে একটা পর্বতীয় অঞ্চলে কোথাও গিয়ে যদি সেটাকে আবার ওজন করি, সেখানে গিয়ে তার ওজনটা একটু বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ এখান থেকে উঁচু ওই এরিয়ায় পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু অভিকর্ষজ ত্বরণ একটু বেশি থাকে। নেক্সট চলে আসছে কি চাপের বুঝতে পারলাম। কোনটা বুঝতে পারলে না? ওই যে বস্তুর ওজনটা কমে যায়। হ্যাঁ, তো অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করছে, কারণ ভর তো সবসময় ধ্রুবক থাকে।
এবার ভর ধ্রুবক থাকলে তো তার জন্য আর ওজন নির্ভর করবে না, ওজন কি অভিকর্ষীয় ত্বরণের উপর নির্ভর করছে। তো এই যে দেখো নিরক্ষীয় অঞ্চল, এটাকে আমরা কি বলি, কেন্দ্রের কাছাকাছি এই অঞ্চলটাকে কি বলি, নিরক্ষীয় অঞ্চল না? হ্যাঁ স্যার। আর একদম দুই পাশে যে মেরু, দুই পাশে যে অঞ্চলগুলোকে, এগুলোকে আমরা বলি মেরু অঞ্চল। যদি এগুলো এরকম না, এগুলো একটা ওই সার্কেল স্ফিয়ারের একটা অংশ টাইপের এইভাবে থাকে 3D। তো দেখো কেন্দ্র থেকে কার দূরত্ব বা উচ্চতাটা বেশি হবে, মেরু অঞ্চলের না নিরক্ষীয় অঞ্চলে? মেরু অঞ্চলে বেশি থাকবে। তো মেরু অঞ্চলে বেশি যদি থাকে, তাহলে যার উচ্চতা বেশি, যত বেশি হবে তার অভিকর্ষীয় ত্বরণ তত বেশি হবে। তাই এক্ষেত্রে জি যদি বেশি হয় তাহলে ওজনও বেশি হবে না? সেই জন্যই কিন্তু নিরক্ষীয় অঞ্চলে ওজনটা কম হয় আর মেরু অঞ্চলে ওজন বেশি থাকে। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট বলতে কি চাপের সিজিএস একক কোনটা হবে, চাপ একক ক্ষেত্রফলে যত বল প্রয়োগ করা হবে সেটা অবভিয়াসলি লম্ব ভাবে, তাহলে আমরা তাকে বলবো কি চাপ। তাহলে একক ক্ষেত্রফলে লম্ব ভাবে যে বল প্রয়োগ করা হয় তাকে চাপ বলা হয়। একক ক্ষেত্রফলের জন্য হচ্ছে সেমি স্কোয়ার আর বল হচ্ছে ডাইন, তাই পেয়ে যাবো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আয়তনের একক কোন ধরনের একক? আয়তন কিন্তু লব্ধ, কারণ আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য কিউব, দৈর্ঘ্যের কিউব, অর্থাৎ দৈর্ঘ্য 3 বার গুণ হয়ে আয়তন তৈরি হচ্ছে, তাই এ হয়ে যাবে কিন্তু লব্ধ একক, মৌলিক একক হবে না। যেমন দূরত্ব, এরা দূরত্ব কি একক হবে? যত দৈর্ঘ্য দূরত্ব এরা সবাই হয়ে যাবে প্রস্থ, এরা সবাই কিন্তু মৌলিক একক। আচ্ছা, বস্তুর ভর, ঘনত্ব, আয়তনের মধ্যে সম্পর্ক কি, এটা আমরা যে কোনো একটা ধরে নেব। যে ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, অর্থাৎ একক আয়তনে পদার্থের যত ভর তাকে আমরা বলি কি ঘনত্ব। এখান থেকে এবার যেরকম সম্পর্ক দিয়েছে সেটা বের করে নেবো। তাহলে আমরা কি পেয়ে যাবো, এম ইকুয়াল টু এই যে ডি ইন্টু ভি। তাহলে ক্ষেত্রে কোনটা হয়ে যাবে, অপশন এম ডি ভি, তাহলে অপশন এ। কোনটি ভৌত রাশি? ভর, ভর হয়ে যাবে এক্ষেত্রে ভৌত রাশি। এক্ষেত্রে শব্দ কি রাশি হবে না, শব্দ কি কি জিনিস, শব্দ এগুলো সব কিন্তু তরঙ্গ টাইপের আমরা নিয়ে নেব। আচ্ছা, কোনটি ভেক্টর রাশি, দ্রুতি, বেগ, কার্য। ভেক্টর রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, যার মান ও অভিমুখ দুই থাকবে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। তো এক্ষেত্রে বেগের কিন্তু অভিমুখ থাকতে হবে। আচ্ছা, মেগাওয়াট, মেগা মানে কি বলা হয়েছিল, মেগা মানে 10 এর মাথায় 6, মেগা মানে 10 এর মাথায় 6 থাকবে, অর্থাৎ মেগাওয়াট কত ওয়াট, তাহলে 10⁶ ওয়াট। আচ্ছা, 10⁹ ওয়াট কে কত কি বলতে পারবো আমরা, ন্যানোমিটার না, এক্ষেত্রে ওয়াটের গল্প হচ্ছে তাই ন্যানো ওয়াট। 10³ কে কি বলতে পারবো, এটা তো আমরা অলরেডি বিওটি তেও পড়েছি, এটা কিলোওয়াট। আর 10⁻12 হলে তাকে কি বলে, কিউব কে কি হয়, কেজি বলে না, কিলোওয়াট। হুম, এটাকে কি বলে, হেমোটোওয়াট, হেমোটো 15 কে বলে না, বলছে টেরা, যাই হোক টেরাওয়াট। তো এক্ষেত্রে দেখো এবার নেক্সট কোশ্চেন দেখো,
গড় সৌরদিনের মান কত? 24 ঘন্টা। এক্ষেত্রে দেখো গড় কথা বলা হয়েছে। গড় কেন বলা হয়েছে? কারণ সৌরদিনের মান সবসময় একই হয় না, কম বেশি হতে থাকে। সেই জন্য দিন বড়, কখনো রাত বড়, কখনো ছোট, এরকম হতে থাকে। সেই জন্য গড় কথাটা বলা হয়েছে। গড় সৌরদিনের মান কত মানে একদিন। আমাদের ক্ষেত্রে গড় সৌরদিন হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে 24 ঘন্টা। আচ্ছা, ওজন বাক্সে বাটখারার আর ভরের অনুপাত কত হবে? 1:2:1:5 দেখো এটা হচ্ছে কত, 5:2:2:1। এটা কি করে মনে রাখবে? হ্যাঁ, এটা দেখো যে এমন আমরা ওজন নিব যাতে করে সমস্ত ওজন মাপতে পারি, সেইভাবে ওজন বাক্সে বাটখারা গুলো রাখা থাকে। যেমন ধরো আমরা যদি 500 মাপতে যাই, তাহলে 500 গ্রামের একটা বাটখারা থাকলো, এখান থেকে 1 কেজি মাপতে পারবো, 200 200 100 এভাবে নিয়ে 1 কেজি মাপা যেতে পারে। তো এইভাবে থাকে। তো এবার যদি যেগুলোতে শুধু গ্রামের দরকার হয়, তাহলে 5 গ্রাম 2 গ্রাম 2 গ্রাম 1 গ্রাম এইভাবে নিয়ে নেওয়া থাকে। তো এই জন্য যে অনুপাত থাকে কি 5:2:2:1। এটা দেখবে যে বাটখারা গুলোর মধ্যে টাকারও হিসেবটা থাকে। দেখো 5 2 2 1 এইভাবে টাকাগুলো থাকে। 5 টাকা 2 টাকা 1 টাকা 50 টাকা 20 টাকা 10 টাকা 500 টাকা 200 টাকা বেরিয়ে গেছে এখন 100 টাকা। এরকম কিন্তু টাকার ক্ষেত্রেও আছে, লক্ষ্য করো। পেলে খুঁজে। যেমন প্রথমটা যদি নিই 1:2:3:4, 300 বা 400 টাকা নোট দেখতে পাওয়া যায়? নেই। একইভাবে 300 বা 700 বিতে নেই, ডিতে 300 টাকা নেই। তো টাকার হিসেবেও কিন্তু এই ওজন বাক্সের বাটখারা গুলো আমরা চাইলে মনে রাখতে পারি। তো এটা টোটাল অনুপাতের যোগফল 10 হবে, এবং এখানে কি থাকবে 500 200 200 100 এইভাবে। অর্থাৎ 200 গ্রামের বাটখারা কটা থাকবে তাহলে? 2টা। দুটো থাকবে 200 গ্রামের বাটখারা। হ্যাঁ। নেক্সট হচ্ছে কি, কোন এককটি লব্ধ একক? লব্ধ একক মানে কি? ক্ষমতা। যখন কোনো একক একাধিক মৌলিক একক নিয়ে গঠিত হয়, তখন আমরা তাকে বলি লব্ধ একক। ক্ষমতা মানে কি? কার্য বাই সময়। তো এক্ষেত্রে সময় তো ঠিক আছে মৌলিক, কিন্তু কার্য নিজেও কিন্তু মৌলিক না, লব্ধ একক। আর লব্ধ একক দিয়ে তৈরি হলে সে লব্ধ বা লব্ধি এককই হবে। তাহলে এক্ষেত্রে ক্ষমতা হয়ে যাবে কি লব্ধ একক। কোনটি এসআই পদ্ধতিতে সময়ের একক? যে কোনো পদ্ধতিতে সময়ের একক কিন্তু একটাই, কি সেটা? সেকেন্ড। যে কোনো পদ্ধতিতে সময়ের একক একটাই, সেটা হলো সেকেন্ড। নেক্সট হচ্ছে বিকৃতির মাত্রা কোন রাশির মাত্রার সঙ্গে সমান? তার আগে আমাদের জানতে হবে একটু বিকৃতি কি জিনিস। তো ধরো কোনো একটা জিনিস কিছু একটা আছে, ধরো এরকম, ধরো যদি আমরা একটা কিউবই নিই, এই একটা ধরো কিউব নিলাম। এবার কিউব নেওয়ার পরে কি হলো, এর মধ্যে কিছু দিয়ে আঘাত করা হলো, বা এর ধরো যদি মেটালের হয় উষ্ণতা বাড়িয়ে দেওয়া হলো, তাহলে কি হয়, আস্তে আস্তে দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা অলরেডি যেটা দৈর্ঘ্য প্রসারণ বা হচ্ছে প্রসারণে দেখে আসলাম। দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয়। এই যে এর ফলে কি হয়, এদের আকার বা আয়তনের কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো এই যে আকার বা আয়তন পরিবর্তনটাকে আমরা কি বলবো? বিকৃতি। তাহলে আকার আয়তন পরিবর্তন হওয়াটাকে আমরা বলবো কি? বিকৃতি। বিকৃতি। বোঝা গেল? তো এটা কিসের মতো হয়? এটা আমাদের মনে রাখতে হবে, এটা কোণের মতো হয় কিন্তু। যে কোনো বিকৃতি, দেখো এই যদি বিকৃতি এখান থেকে যদি বেড়ে ধরো এরকম করে উল্টো পাল্টা একটু এইভাবে হয়ে গেল, তাহলে এখানে কোণ কতটা হলো? একইভাবে ক্ষেত্র এইভাবে ছিল, সরে গিয়ে এরকমটা হয়ে গেল, এরকমটা হয়ে গেল, তাহলে এখানে যে কোণটা কতটা হলো। তো সবসময় আমরা কিন্তু কোণ মেজার করছি ক্ষেত্রে। তাহলে বিকৃতির মাত্রা কোন রাশির মাত্রার সঙ্গে সমান হয়ে যাবে? কোণের সাথে, যেহেতু রাশিটা অনেকটা কোণের সাথে সমান হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে কি আপেক্ষিক তাপের মাত্রা?
কাকে বলবো? আপেক্ষিক তাপ কাকে বলে? স্যার অপশন সি হবে। তাহলে দেখো এক্ষেত্রে নিচে এইটাই লিখছি। তাহলে আপেক্ষিক তাপ কাকে বলে সেটা আগে আমরা একটু জেনে নেব। যে কি, যে কোনো পদার্থের এক কেজি ভরের তাপমাত্রা বা একক ভরের তাপমাত্রা একক বৃদ্ধি করতে, একক উষ্ণতা বৃদ্ধিতে, বা হচ্ছে 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। হয় তাকেই আমরা বলবো আপেক্ষিক তাপ। তাহলে কোনো একটা পদার্থ, তার যদি 1 কেজি আমরা ভর নিয়ে নিই, তাহলে যেগুলো জিনিসকে 1 নিলাম, তাহলে আপেক্ষিক তাপ সমান আমরা কি পেয়ে যাচ্ছি দেখো। তাহলে প্রয়োজনীয় তাপ বা হচ্ছে কি পদার্থের ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি, লিখতে পারি এটা। এখান থেকে বলো তাহলে স্যার কি বলেছিল আমাদের? মাত্রার কথা বলা হয়েছিল মনে হয় না? মাত্রা, আপেক্ষিক তাপের মাত্রা। তো তার আগে আমরা বলবো তাপের মাত্রা কত, বলো। তাপের মাত্রা কিসের মাত্রা সমান হয়? ডিগ্রি মাইনাস তাপের মাত্রার কত হবে বলো? ডিগ্রি সেলসিয়াস। ওটা তো তাপমাত্রা। তাপ মানে কি? তাপ, তাপ তো হচ্ছে কি এক প্রকারের শক্তি। তাহলে এই ক্ষেত্রে তাপের মাত্রা মানে কিসের মাত্রা লিখতে হবে আমাদের? শক্তির মাত্রা। ডিগ্রি মাত্রা আচ্ছা, তাহলে সে শক্তির মাত্রা কি হবে? ml minus 1 না, তাপের মাত্রা তো হচ্ছে ml স্কয়ার টি মাইনাস 2 ml² টি টি মাইনাস 2 মাইনাস টু। তাপ মানে হচ্ছে কি কার্য, আর কার্য মানে, যেহেতু তাপ হচ্ছে শক্তি, আর শক্তির মাত্রা, কার্যের মাত্রা সব এগুলো একই। আবার কার্য মানে আমরা জানি বল ইন্টু সরণ। তাহলে বল হচ্ছে mL/-2 আর ইন্টু এল, তাই আমরা শক্তি অর্থাৎ তাপের মাত্রা এক্ষেত্রে পেয়ে যাবো mL²T-2। ভর হচ্ছে এম, আর উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতা, যেটা হচ্ছে কত, থিটা। এখান থেকে দেখো কি পেয়ে যাবো, এম এম তো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি L²T-2 θ⁻⁻1। দেখতে পাই এটা। তাহলে আমরা পেয়ে গেলাম কত, L²T⁻²2 θ⁻1 L²। এটা মনে হয় না, অপশন সি। হ্যাঁ থিটা থেকে কেও কে মাইনাস 1ও দেওয়া থাকে, মানে আমি অনেক জায়গায় তো ওরকমই দেখেছি। হ্যাঁ, মেনলি তাপের মাত্রা হচ্ছে থিটা দিয়ে পড়া হয়। হ্যাঁ, তবে কোথাও কোথাও কেলভিন দেওয়া থাকে, থিটার জায়গায় কেলভিন বা কে দেওয়া থাকে, কোনো অসুবিধা নেই আচ্ছা। সেটা। যদিও কেলভিন, কেলভিন সেক্ষেত্রে অ্যাজ এ একক হিসেবে ইউজ করা হয়। মেন হচ্ছে কিন্তু মাত্রাটা থিটা দিয়েই ডিনোট করা হয়। তা লিন আচ্ছা, তাপ, আমি এই সবটা দিয়ে দেবো, অসুবিধা নেই, দেখে নাও তাও একবার। হচ্ছে হ্যাঁ স্যার হয়েছে। হুম।
এবারে কি বলছে যে লিন তাপের সিজিএস একক। তো তার আগে আমাদের জেনে নিই একটু লিন তাপ কি জিনিস, বলো, কেউ বলো। যেটা উষ্ণতাকে পদার্থের অবস্থার পরিবর্তন করে দেয়। অবস্থার পরিবর্তন হয়, মানে পদার্থের অবস্থার পরিবর্তন হয়। উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু না, অবস্থা পরিবর্তন, অর্থাৎ ওর মধ্যে লিন তাপ মানে কি, যে কোনো একটা পদার্থ ও তাপ নিবে, তাপ গ্রহণ করবে, অথচ ওর তাপমাত্রাটা বা উষ্ণতাটা বাড়াবে না, ওটা ও চেঞ্জ, ওই পুরোপুরি শক্তিটা কাজে লাগাবে কোথায়, তাপমাত্রা বাড়ানোর জন্য নয়, তার অবস্থার পরিবর্তন করতে। তো এটাকে আমরা বলবো লিন তাপ। তো এই লিন তাপের সিজিএস একক কি হবে? তাহলে লিন তাপের সিজিএস একক, তাপের সিজিএস একক, এগুলো কি আলাদা হবে? না স্যার। একই, যেহেতু লিন তাপ আর কিছু না, এক ধরনের তাপই এটাও, তাহলে এক্ষেত্রে এর একক কি হয়ে যাবে? ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, লিন তাপ। আর তাপের একক কি, তাপের সিজিএস একক কি? ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরি পার তাহলে একক ভরে এসে কত তাপ দিচ্ছে, নর্মাল তাপের সিজিএস একক কি হবে? ক্যালোরি তো। হ্যাঁ স্যার। নর্মাল ক্যালোরি, হুম, নর্মাল তাপের ক্যালোরি। তাপের সিজিএস একক ক্যালোরি। আর লিন তাপ তাহলে কি হয়ে গেল, যেহেতু অবস্থার, তাহলে লিন তাপ হয়ে গেল কি, যে একক ভরের পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ দরকার হয় তাকে আমরা বলবো লিন তাপ। তাই এক্ষেত্রে হয়ে যাবে কি, ক্যালোরি বাই গ্রাম। আচ্ছা, দীপন প্রাবল্য, এগুলো তো মৌলিক একক, আমাদের মনে রাখতে হবে। তো দীপন প্রাবল্যের এসআই একক কি হয়ে যাবে? ক্যান্ডেলা। কি কি দিয়ে ডিনোট করা হয়, কি দিয়ে? সিডি, সিডি দিয়ে চিহ্নিত করা হয়। নেক্সট হচ্ছে কি, শক্তি বাই ভর ইন্টু দৈর্ঘ্য, রাশিটি মাত্রা কোন রাশির মাত্রার সমান? বল। তো শক্তি মানে হচ্ছে কি, ml স্কোয়ার টি মাইনাস 2, ভর মানে হচ্ছে m, আর দৈর্ঘ্য মানে হচ্ছে l। তাহলে দেখো mm কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি, l টি মাইনাস 2। সব থেকে সুবিধা এই ধরনের কিছু যখন থাকবে। আচ্ছা, মাত্রারই কথা বলা হয়েছিল, যদি মাত্রা নাও থাকে, কোন রাশির সাথে সমান, একক, এগুলো সবকিছু জানতে চাইলে আমরা কিন্তু এই মাত্রা ধরেই এগোবো। তাই এক্ষেত্রে দেখো মাত্রাটা আমরা পেয়ে গেলাম এল টি মাইনাস 2, অর্থাৎ এল হচ্ছে কি দূরত্ব, আর টি স্কয়ার সময়। এটা কার একক, এই কার মাত্রা? এটা ত্বরণের। তাই এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি, ত্বরণ। নেক্সট দেখো, নিচের কোনটি মূল একক বা মৌলিক একক? কে হবে? আধান, কম্পাঙ্ক, চুম্বক মেরু, আলোক বর্ষ। কে হবে? আধান। আধান হয়ে যাবে। সরি, আধান না, আলোক বর্ষ হবে। আধান মানে কি, কিউ ইকুয়াল টু, আমরা কি জানি, আইটি, আই অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা মৌলিক একক, সময় মৌলিক একক। আর দুটো মৌলিক একক নিয়ে কিন্তু মূল একক বা মৌলিক একক থাকে না, তাহলে আধান হয়ে যায় কি, লব্ধ একক। কম্পাঙ্ক, দৈর্ঘ্যের একক। হ্যাঁ, হ্যাঁ, কম্পাঙ্ক মানে হচ্ছে 1/t। তো দেখো সময়ের ইনভার্স হয়ে গেল, তা এও কিন্তু আর মূল একক থাকলো না, তাই এও কিন্তু লব্ধ একক হিসেবে আমরা ধরবো। একইভাবে চুম্বক মেরু, মানে এগুলো অনেকটা শক্তির মতোই, তাই এও কিন্তু লব্ধ একক। আর আলোক বর্ষ কি, আলোক বর্ষ হচ্ছে দূরত্বের একটা একক, সেই জন্য আলোক বর্ষ মানে কি, দূরত্বের একটা একক, মানে হচ্ছে একটা দূরত্ব। আর দূরত্ব মানে কি একক, মৌলিক একক বা মূল একক। তাই এক্ষেত্রে মূল একক কিন্তু আধান নয়, হবে কি, আলোক বর্ষ। বোঝা গেল? নেক্সট বলছে ক্ষুদ্র সময় পরিমাপের যন্ত্র, ঘড়ি, ঘন্টা, হাত ঘড়ি, স্টপওয়াচ। এবারে ঘড়ি, ঘন্টার কাজ অন্য, ঘড়ি আর হাত ঘড়ির কাজ হলো কি, একই কাজ দুটোরই। আর স্টপওয়াচ হচ্ছে ওর মধ্যে একটা এক্সট্রা জিনিস থাকে, আমরা ঘড়িতে দেখি কি মিনিট, সেকেন্ড, ঘন্টা, তিনটে কাটা থাকে, আর স্টপওয়াচ কিন্তু আলাদা করে মিলি সেকেন্ডের এও দেয়, অর্থাৎ মিলি সেকেন্ড মানে কি 10⁻³ সেকেন্ড। এই যে এই আকারে কিন্তু ও একটা আলাদা করে সময় দেয়, যেটাকে মিলি সেকেন্ড বলা হয়। সেই জন্য এই ধরনের ক্ষুদ্র সময় পরিমাপের জন্য ইউজ করা হয় স্টপ ওয়াচ। দুটি রাশির একক একই,
একটা স্কেলার আর একটা ভেক্টর, কোনটা হবে? বেগ দ্রুতি। বেগ আর দ্রুতি। হ্যাঁ, বেগ মানে হচ্ছে কি? বেগ মানে হচ্ছে কি? স্কেল। বেগ হচ্ছে বেগ হচ্ছে কিন্তু সরণ সরণ বাই সময়, আর দ্রুতি হয়ে যাচ্ছে দূরত্ব বাই সময়, আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণ ভেক্টর রাশি হওয়ার দরুন বেগ হয়ে যাবে ভেক্টর, আর দ্রুতি হয়ে যাবে স্কেলার রাশি। 1 মিটার মানে কত ফুট? স্যার 2.8 আচ্ছা, এক্ষেত্রে দেখো দেওয়া আছে কি এখানে ফুট, এই যে 3 ফুট মানে 1 গজ, আর 1 গজ মানে এত মিটার। এখানে ভুল দেওয়া আছে অপশন গুলো। এটা 3.28 হয় মেনলি, হ্যাঁ 3.28 হয়। তবে এখানে যে সমস্ত জিনিস দেওয়া আছে সেখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি, তো ফুট যদি দেখি, 1 ফুট 1 গজ বলে দিয়েছে, তাহলে 3 ফুট পেয়ে যাব, মানে 1 ফুট হয়ে যাবে 2.54/3। এটা 0.9144। 0.9144/3 এত মিটার আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের উল্টোটা চেয়েছে, তাহলে 1 মিটার সমান কত ফিট হয়ে যাবে? উল্টে দেবো, এত ফিট। তাহলে এটা কত হবে? এটা তো ছোট হচ্ছে 3 থেকে। তো ভাগটা দেখো, নিচে হচ্ছে ছোট, 1-এর থেকে ছোট, আর কোন সংখ্যাকে 1-এর থেকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে উল্টো ও কিন্তু বাড়বে, সেই জন্য বেড়ে এর অ্যান্সারটা এরকম আসবে, 3.28 আসবে। করে দেখবে 3.28 ফুট আসবে। এটা হয়ে যাবে এটা হয়ে যাবে কত? 3.28। বা এটা চাইলে মুখস্থ রাখতে পারো। নেক্সট বলছে যে 1 কিলোমিটার সমান কত মাইল? এ দেখো 1 মাইল মানে বলছে 1.61 কিলোমিটার। 1 মাইল মানে বললো কত? 1.61 কিলোমিটার। আমাদের উল্টোটা চেয়েছে, তাহলে 1 কিলোমিটার কি হয়ে যাবে? 1 divided by 1.61 মাইল। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা? এই যে এখানে দেওয়া আছে ওইভাবে, তাহলে হয়ে যাবে অ্যান্সার 1.6। যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয় প্রয়োজন হয়। ভেক্টর রাশি। হুম, ভেক্টর রাশি। একটু ওয়েট করো।
শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরে বুঝ- সেক্ষেত্রে তাহলে হয়ে গেল কি, যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান অভিমুখ 2 লাগে তাহলে আমরা তাকে বললাম ভেক্টর, ভেক্টর রাশি। নেক্সট বলছে কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? 3টি মৌলিক একক। তো ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য স্কয়ার, তার মানে 2টো মৌলিক একক দিয়ে তৈরি। কার এত নয়েজ করছে? আচ্ছা, কি হলো তাহলে, কোনটা ছিলাম? হ্যাঁ, এবার দ্রুতি মানে কি? দূরত্ব বাই সময়, এও 2টো একক দিয়ে তৈরি। এক্ষেত্রে ক্ষমতা হচ্ছে কি কার্য বাই সময়। এবার কার্য 2টো একক দিয়ে তৈরি, বল ইন্টু সরণ। তো সেখান থেকে আমরা পেয়ে যাবো বল কি ক্ষমতা। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? বস্তুর ভার। বস্তুর ভার বা ওজন মাপা হয় হচ্ছে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। নিচের কোনটি মাত্রাহীন রাশি? কোন? আমরা আগে পড়ে আসলাম কোন। কোন আর ঘন কোণ দুটোরই হচ্ছে একক আছে, কিন্তু এদের কোনো মাত্রা নেই। এক ফার্মিং হলো বি নাম্বার। 10 to the power minus 15 meter. 10 to the power minus 15 মিটার। নিচের কোন যন্ত্র জলে তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়? অলরেডি আমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে পড়েছিলাম। কি হবে এটা? ভোল্ট না ভোল্টা? Voltmeter. ভোল্টামিটার। আচ্ছা, ভোল্ট মিটার দিয়ে কি মাপা হয়? বিভব পদে। বিভব প্রভেদ মাপা হয়। অ্যামিটার দিয়ে কি মাপা হয়, বা অ্যামিটার দিয়ে কি মাপা হয়? তড়িৎ প্রবাহ মাত্রা। পোটেনশিওমিটার দিয়ে কি মাপা হয়? পরিচালক বল। তড়িৎচালক বল। এই ছিল 3টে এগুলো। নেক্সট হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হয়? এটা আমাদের জেনে রাখতে হবে। এটা কি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন হয়ে যাবে কত? 1 লিটার। দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটা ব্যবহার করা হয়? দৌড় প্রতিযোগিতায় ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের উপরও নজর দেওয়া হয়। আর সেই জন্য ইউজ করা কি স্টপ ওয়াচ। নিচের কোনটি ভেক্টর রাশি? দৈর্ঘ্য, ভর, ভার, উষ্ণতা। হ্যাঁ, ভর হচ্ছে কিন্তু উষ্ণতা, দৈর্ঘ্য সবাই হচ্ছে স্কেলার রাশি, কিন্তু ভার হচ্ছে কি ভর ইন্টু ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, তাই ভার হয়ে যাবে। আচ্ছা, এই ভার হচ্ছে কি রাশি? এখানে মৌলিক রাশি না, ভারটা লব্ধি রাশি। আর এখানে কিন্তু ভেক্টর রাশির কথা বলা হয়েছে। তো এবার দেখো, ত্বরণ যেহেতু হচ্ছে ভেক্টর রাশি, তাই ভার হয়ে যাবে এক্ষেত্রে ভেক্টর রাশি। ভর ইন্টু জি, আর জি হচ্ছে কি ভেক্টর রাশি, জি হচ্ছে ভেক্টর রাশি। তুলা যন্ত্রের ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের বাটখারা থাকে? তো অনুপাত কি থাকে? ওজন বাক্সের অনুপাতগুলো থাকে হচ্ছে 5:2:2:1, এই অনুপাতে থাকে। এখানে একটা 500 গ্রাম, দুটো 200 গ্রাম, একটা 100 গ্রাম। তার মানে অ্যান্সার হয়ে যাবে 200, সরি, যেহেতু এক্ষেত্রে 20 গ্রামের কথা বলা হয়েছে, তার মানে এটা 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম। তার মানে এটা হয়ে যাবে 20 গ্রামের দুটি। 200 গ্রাম বলা হলেও সেটাও দুটি। এইভাবে ইউজ করা হয়। এবার যার যেমন ইউজ লাগে, কারো যদি শুধু
100 গ্রামের মতো এরকম ছোটখাটো ওজন মাপার দরকার পড়ে, তাহলে তারা সেই ধরনের ওজন বাক্স নেবে। কারো যদি বেশি ওজন মাপার দরকার পড়ে, তা 1 কেজির উপরে, তাহলে সেই 1 কেজি 10 কেজি যাতে মাপতে পারে সেই রকম ওজন বাক্স নেবে। এবার কারো শুধু গ্রামে যদি লাগে, 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, এইভাবে নিবে। প্রাথমিক একক প্রকাশের কোন পদ্ধতি বর্তমানে পরিত্যক্ত হয়েছে? তো এফপিএস। এমকেএস মানে হচ্ছে এসআই, তো দুটোই একই সাথে একই রকম চলছে। সিজিএস এখনো চলছে, পরিত্যক্ত হয়েছে কি এফপিএস। এফপিএস কিন্তু এখন পরিত্যক্ত হয়েছে, সেভাবে ইউজ হয় না এফপিএস। আচ্ছা, ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে? পরিসংখ্যান মানে কি? স্ট্যাটিস্টিক্যাল। মহালনবিশ। প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এর জন্ম হচ্ছে কি 29শে জুন। তো সেই জন্য এই 29শে জুন দিবসটা জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালন করা হয় আমাদের দেশে। জাতীয় পরিসংখ্যান দিবস কেন? যেহেতু 29শে জুনে আচার্য প্রশান্ত চন্দ্র মহলানবিশ জন্মিয়েছিল, তাই। নিচে হচ্ছে ওজন বাক্সে 1 গ্রামের কটি বাটখারা থাকে? একটি। 10 গ্রামের, সেক্ষেত্রে 10 গ্রাম হয়ে গেল একটি। 100 গ্রাম বললে একটি। নেক্সট, অসমান ভরযুক্ত তুলা পাত্র দ্বারা গঠিত তুলা যন্ত্রের কোন বস্তুকে পরপর 2 বার, আচ্ছা তুলা পাত্র এটা কি মেনলি কিন্তু ভর মাপা, এবং তার কিন্তু দুটো আলাদা আলাদা ভর। 2 বার ভিন্ন তুলা পাত্রে রেখে ভর নির্ণয় করা হলো, তাহলে বস্তুটির ভর একবার হলো 30 গ্রাম আর একবার হলো 32 গ্রাম, তাহলে ওর আসল ভর কত হবে? তো আমরা সবসময় তার আসল ভর বের করার জন্য আমরা গড়টা নিয়ে নেবো। তাহলে এক্ষেত্রে 30 আর 32-এর গড় কত হয়ে যাবে? স্যার 31 গ্রাম। তাহলে বাই 2, যেহেতু দুটো আছে তাই এর মাঝামাঝি হচ্ছে 31, তাই এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 31 গ্রাম। আচ্ছা, প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাণ কার্যালয়ে প্ল্যাটিনাম ও ইউরেনিয়াম নির্মিত ইরিডিয়াম কেন ইউরেনিয়াম হবে? ইরিডিয়াম। তাহলে ইউজ করা হচ্ছে কি প্ল্যাটিনাম, পিটি আর ইরিডিয়াম। ইরিডিয়াম হচ্ছে আইআর। এই প্ল্যাটিনাম আর ইরিডিয়াম দিয়ে তৈরি একটা সংকর ধাতু ইউজ করা হয়। সংকর ধাতু, যেখানে এদের অনুপাত থাকে হচ্ছে 4:1। প্লাটিনাম 1:9। তাহলে এই 1:9 অনুপাতে হচ্ছে প্লাটিনাম আর ইরিডিয়াম থাকে ওই সংকর ধাতুটায়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 1:9। আচ্ছা, এক আলোকবর্ষের মান কত? 10.46 × 10⁻15
10⁻15 মিটার। অপশন বি। আচ্ছা, এই জায়গাগুলো কেটে দিবা, এগুলো নিবে না, এগুলো ভুল আছে এখানে, একই দিয়ে দিয়েছে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 10⁻15, 9.46 ইন্টু 10⁻15 মিটার হচ্ছে এক আলোক বর্ষ। আচ্ছা, এক আলোক বর্ষ মানে কি জিনিস, কাকে বলে এক আলোক বর্ষ? এক বছরে আলো কতটা দূরত্ব অতিক্রম করবে, এক বছরে আলো কতটা দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে এক আলোক বর্ষ। ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা হয়? আমরা জানি যে ফার্মি একক, ফার্মি মানে হচ্ছে 10⁻−15 মিটার, মানে খুব ছোট একটা দৈর্ঘ্যের একক হচ্ছে ফার্মি। তো এই ধরনের নিশ্চয়ই আমরা নক্ষত্রদের মধ্যে দূরত্ব বিশাল বড় হয় ইউজ করব না, ঘনত্ব তো ইউজই করব না, ঘনকের ব্যাস কিন্তু আমরা মেনলি মিটার সেন্টিমিটার দিয়ে পরিমাপ করে থাকি। তো একদম ছোট ইউনিট হচ্ছে পরমাণুর ব্যাস খুব ছোট হয়, এই ধরনের দৈর্ঘ্য বা দূরত্ব মাপার জন্য কিন্তু ফার্মি একক ইউজ করা হয়। এবার নেক্সট হচ্ছে কোন মৌলের পরমাণুর আকার, সেম প্রশ্ন, কি দিয়ে? ফার্মি একক, তাই তো। নিচের রাশিগুলির মধ্যে কোনটা স্কেলার রাশি? ত্বরণ। দেখো এক্ষেত্রে ত্বরণ, ত্বরণ হচ্ছে কি? ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, বল হচ্ছে ভেক্টর রাশি। তাই অ্যান্সার হয়ে যাবে কি? চাপ। সিজিএস, এমকেএস, এফপিএস, এসআই পদ্ধতিতে নিচের কোন রাশি একক একই হয়? সবার ক্ষেত্রে সময়ের একক হয় একই, সেকেন্ড। আচ্ছা, মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা, প্রমাণ মিটার। অ্যাকচুয়ালি মিটারের আধুনিক সংজ্ঞা মানে এক্ষেত্রে বলা হয়েছে প্রমাণ মিটারের কথা। প্রমাণ মিটার কাকে বলে? যে 86 ভর সংখ্যা বিশিষ্ট ক্রিপ্টন গ্যাসের উদ্দীপ্ত অবস্থায় কমলা বর্ণের যে আলো বিকীর্ণ হয় বা বেরিয়ে আসে তার তরঙ্গ দৈর্ঘ্যের 1650763.75 গুণ দৈর্ঘ্যকে প্রমাণ মিটার বলে।
দেখো একটা এদের নির্দিষ্ট একটা কোনো সংজ্ঞা না থাকলে সমস্যা হয়ে যাবে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন তখন সংজ্ঞা বা মান হয়ে যাবে। সেই জন্য একটা নির্দিষ্ট মান রাখার জন্য এগুলো আন্তর্জাতিক জায়গায় বিভিন্ন জায়গায় রাখা হয়। তো যেমন এক্ষেত্রে মিটারের ক্ষেত্রে কিন্তু এই ক্রিপ্টন গ্যাস, যার ভর হচ্ছে 86, সেই ক্রিপ্টন গ্যাসকে তার যে উদ্দীপ্ত অবস্থায় যদি থাকে, তো সেখান থেকে আমরা জানি মেনলি কি হয়, তাদের পরিবর্তন হতে থাকে। তো আলো তরঙ্গ আকারে আলো বেরিয়ে যেতে থাকে কমলা কালারে, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে যদি আমরা এই সংখ্যাটা দিয়ে গুণ করি, তাহলে আমরা প্রমাণ মিটার পাবো। তাহলে এক্ষেত্রে ইউজ হচ্ছে কি, ক্রিপ্টন। তাহলে মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়? অ্যান্সার অপশন সি হয়ে গেল কি, ক্রিপ্টন। আর প্লাটিনাম ইরিডিয়াম কোথায় ইউজ করা হচ্ছে? ভর পরিমাপের জন্য। তো প্রমাণ ভর পরিমাপের জন্য ইউজ করা হচ্ছে কি, প্লাটিনাম আর ইরিডিয়ামের যে তৈরি সংকর ধাতু, যাদের রেশিও থাকে কত, 1:9 অনুপাতে। 1:9 নয়, 9:1। কি আছে এটা, প্লাটিনাম আর ইরিডিয়াম। তো প্লাটিনাম কম থাকে, ইরিডিয়াম বেশি থাকে, 1:9। 9:10 মানে 90:10 আছে স্যার, বইয়ে তো তাই দেওয়া আছে, মানে টেক্সট বইয়ে 90:10 অনুপাতে থাকে। আচ্ছা, আমি একটু ভেরিফাই করে নিই, দাঁড়াও। হুম, 9:1, এটা অপশন বি হবে। প্লাটিনাম হচ্ছে 90% আর ইরিডিয়াম থাকে 10%। তাহলে এটা হয়ে যাবে কত, 90-10 মানে 9:1। অপশন এ না, অপশন বি হবে। তো কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? ব্যারোমিটার। আচ্ছা, ব্যারোমিটার। এই এই সহজ, এটাই দেখলাম অনেক কেউ তোমরা থার্মোমিটার করে বসেছো ওখানে টেলিগ্রামে, এবং তার পার্সেন্টেজটা অনেক বেশি। এই ধরনের ভুল করলে কিন্তু হবে না। ব্যারোমিটার, বাকি জিনিসগুলো কি, হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয়? আর্দ্রতা। আর্দ্রতা। হাইড্রোমিটার দিয়ে আপেক্ষিক গুরুত্ব। আর থার্মোমিটার দিয়ে উষ্ণতা। উষ্ণতা। হ্যাঁ। তা পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে? পৃথিবী সূর্যের দূরত্ব অনেক বেশি হয়, তাহলে নিশ্চয় কোনো বড় একটা একক দিয়ে তৈরি হবে। তাহলে কোনটা হবে এক্ষেত্রে? অ্যাংস্ট্রম। এইউ একক। না, অ্যাংস্ট্রম না তো। অ্যাংস্ট্রম কত হয়? অ্যাংস্ট্রম অ্যামস্টার মিকেল। 10 মানে 10 নিয়ে। অ্যাংস্ট্রম তো ছোট হচ্ছে, 10⁻⁻10 মিটার ছোট। তাহলে বড় হচ্ছে এইউ, এই যে অ্যানোমিক্যাল ইউনিট, বড় একক দিয়ে। তাই ক্ষেত্রে হয়ে যাবে এটা অ্যাস্ট্রোনমিক্যাল একক। বা এইউ, এক্ষেত্রে অ্যানোমিক্যাল বা অ্যাস্ট্রোনমিক্যাল, এটা এইউ। অ্যাংস্ট্রম তো ছোট, 10⁻⁻8। অ্যাংস্ট্রম হবে না এক্ষেত্রে। হ্যাঁ, আলোকবর্ষ থাকলে আলোকবর্ষ আমরা ইউজ করতে পারতাম বড় এককের জন্য। নেক্সট বলছে কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়?
এসআই পদ্ধতিকে। দেখো, এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতি দুটোকে কিন্তু আমরা দশমিক পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি বলতে পারি। এফপিএস তো হবে না, কারণ এফপিএস এ যতবার আমরা একটা বড় একক থেকে ছোট এককে যাব অন্য সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কিন্তু মেট্রিক পদ্ধতি কি জিনিস, যেমন ধরো কিমি, কিলোমিটার থেকে মিটারে গেলে 10 এর মাথায় কিছু একটা হয়তো মাইনাস বা প্লাস কিছু সংখ্যা দিয়ে আমরা গুণ বা ভাগ করব। এইভাবে 10-এর উপর ভিত্তি করে আমরা যখন চেঞ্জ করতে পারবো তাকে আমরা মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি বলবো। তো সেটা আমরা সিজিএস কেও বলতে পারবো, দশমিক বা মেট্রিক পদ্ধতি, এসআই কেও বলতে পারবো, কিন্তু মেন হচ্ছে আমাদের এসআই। তো যদি আমাদের ক্যাটাগরি 2 তে থাকতো তাহলে আমরা অপশন এ সি দুটো ঠিক করতাম। সবকটি করতে পারবো না, কেন? যেহেতু এফপিএস হয় না এবং আমাদের এখন নিতে হবে দুটোর মধ্যে কোনটা নেব। তাই এই ক্ষেত্রে আমরা সবসময় এসআইটাকে নেব। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। এই একই প্রশ্ন যদি ক্যাটাগরি 2 এর মধ্যে থাকতো তাহলে আমরা নিতাম অপশন এ আর সি দুটোই। স্ক্রু গেজ যন্ত্র কেন ব্যবহার করা হয়? স্ক্রু গেজ, হ্যাঁ, এই হচ্ছে এই যে একটা স্ক্রু গেজের ছবি। তো যারা হচ্ছে প্র্যাকটিক্যাল বা 11-12 পড়ে থাকবে দেখবে, তো এইরকম জায়গায় একটা চক্রাকার স্কেল থাকে। এবার এই চক্রাকার স্কেলটা দিয়ে আমরা তো ওটা দিয়ে মাপ করতে, মেজার করতে পারবো না। তো এইখানে একটা নাট থাকে, ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এই জায়গাটা হচ্ছে এইভাবে কাছে যায়, এ করে এই তারটা মাপা হয় এবং এটা মাপটা নিয়ে এই যে এখানে একটা স্কেল থাকে, সেটা থেকে আমরা মেপে বলতে পারি যে এর ব্যাসটা কত, তখন আমরা পেয়ে যাব। তো এই ধরনের তারের ব্যাস গুলো মাপার জন্য, কারণ তার হচ্ছে খুব পাতলা জিনিস, ওটাকে আমরা মেজার করতে পারবো না নর্মাল স্কেল দিয়ে, তখন ওই ধরনের সরু সরু জিনিসগুলোকে তাদের ব্যাস গুলোকে মেজার করার জন্য ইউজ করা হয় এই ধরনের রৈখিক স্কেল বা চক্রাকার স্কেল। আর তাদের দৈর্ঘ্য জন্য ইউজ করা হয় কি, এটাকে বলছে কি স্ক্রু গেজ। আর দৈর্ঘ্য পরিমাপের জন্য, এদের সরু তার ছোট্ট কোন দৈর্ঘ্য পরিমাপের জন্য ইউজ করা হয় ভার্নিয়ার স্কেল। এই জায়গাগুলো মনে রাখবে, কি স্কেল বললাম? ভার্নিয়ার স্কেল। আর এক্ষেত্রে তাহলে স্ক্রু গেজ, তাহলে স্ক্রু গেজ দিয়ে কি মাপা হবে? ক্ষুদ্র নির্ভুল দৈর্ঘ্য মাপার জন্য না, সরু তারের ব্যাস মাপার জন্য। ক্ষুদ্র নির্ভুল দৈর্ঘ্য মাপার জন্য ইউজ করা হয় কি, ভার্নিয়ার স্কেল। এবার বাকি জিনিসগুলো তো আমরা জানি, গোলকের আয়তন মাপার জন্য কি ইউজ করব? ওগুলো নর্মালি আমরা যদি ব্যাস জানি সেখান থেকে আমরা পেয়ে যাব। নেক্সট হচ্ছে এক আলোকবর্ষ কোনটির একক? দূরত্বের একক। দূরত্ব। স্ক্রু গেজ কেন ব্যবহার করা হয়? সেম প্রশ্ন কি হয়ে যাবে? সরু তারের ব্যাস মাপতে। হ্যাঁ, গাছের ব্যাস বেশি হয় সেই ধরনের ব্যাস কিন্তু আমরা নর্মালি এইভাবে, এই যে ফিতাগুলো থাকে, এই ফিতাগুলো দিয়ে এইভাবে চারদিকে ঘুরিয়ে নিলে আমরা ব্যাসটা পেয়ে যাব। যারা গাছ কিনে এই ধরনের ফিতা দিয়ে কিন্তু সেই ব্যাসটা ওরা মেজার করতে পারে। উচ্চতা মাপতে আমরা নর্মালি পেয়ে যাব। সরু তারের দৈর্ঘ্য মাপার জন্য তার দৈর্ঘ্যটা বড় হতে পারে, সেটা আমরা নর্মাল স্কেল বা কোনো ফিতা দিয়ে দৈর্ঘ্য মাপার ফিতাগুলো দিয়ে কিন্তু মেজার করতে পারি। তো এটা হয়ে যাবে কি, সরু তারের ব্যাস মাপতে স্ক্রু গেজ ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে কি, নিচের কোন রাশিটি স্কেলার? শক্তি। শক্তি। বেগ হচ্ছে ভেক্টর, তাই হবে না। বল হচ্ছে ভেক্টর রাশি। টর্ক কি জিনিস এখন আমরা জানবো। আর শক্তি হচ্ছে কি, স্কেলার রাশি। তাই ক্ষেত্রে স্কেলার হয়ে যাবে শক্তি। কারো জানা থাকলে বলো, টর্ক কাকে বলে?
বল ইন্টু অক্ষ থেকে দূরত্ব। বল ইন্টু কি বললে? অক্ষ থেকে দূরত্ব। অক্ষ থেকে দূরত্ব। তাহলে টর্ক হচ্ছে কি জিনিস? আচ্ছা, টর্ক হচ্ছে ধরো একটা বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করার ফলে ও ঘুরতে শুরু করবে, রোটেট করতে শুরু করবে। তো এই যে রোটেট করতে শুরু করবে, ওই যে সেই যে রোটেট করা প্রবণতা, নিশ্চয়ই একটা শক্তি ক্রিয়েট হবে তার মধ্যে। সেই প্রবণতাকেই আমরা তখন তাকে বলবো কি টর্ক। একটি শক্তির প্রবণতা যা একটা শরীরের ঘূর্ণন গতির কারণ বা পরিবর্তন করে। একটি শরীরের বা বস্তুর বা একটি বস্তুর তাহলে যে কোনো কিছু ঘূর্ণন হলে সে একটা নির্দিষ্ট দিকে ঘুরবে, তো তার একটা অভিমুখ থাকবে নিশ্চয়। হ্যাঁ। হুম, সেই জন্য আমরা কিন্তু এই টর্কে বলতে পারবো কি ভেক্টর রাশি। তাহলে নিচের কোন রাশিটি ভেক্টর রাশি? তাহলে অপশন ডি টর্ক। কোন দুটি রাশির মাত্রা, ও আচ্ছা উপরেরটা হয়েছিল, এর নিচেরটা হয়ে গেল কি টর্ক। কোন দুটি রাশির মাত্রা একই হবে? বল ও কার্য। বল আর কার্য। কার্য সমান কি? কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে দুটো তো একই হতে পারে না। তা পীড়ন কি জিনিস? পীড়ন চাপ পাই আকার আয়তন পরিবর্তন। পীড়ন কিন্তু এক প্রকারের বল, আর কিছুই না। পীড়নে হচ্ছে এক প্রকারের অভ্যন্তরীণ বল। কেমন বল? যদি বাইরে থেকে যদি আমরা একটা বল প্রয়োগ করি, তো বল প্রয়োগের পরে কি হলো, আকার আয়তন চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ বিকৃতি ঘটলো। আর যেই বিকৃতি ঘটবে সে আবার চাইবে আগের অবস্থাতে ফিরে যেতে। ওই যে আগের অবস্থাতে ফিরে যাওয়ার জন্য যে বলটা একটা ভিতরে ভিতরে কাজ করবে, সেটাকে আমরা বলবো পীড়ন। বোঝা গেল? তার মানে বল কি, আগে বিকৃতি, বল প্রয়োগ করব, বস্তুর আকার আয়তন চেঞ্জ হবে অর্থাৎ বিকৃতি হবে, আর যেই বিকৃতি হয়ে যাবে সেই বস্তুর ভিতরে যে বলটা তৈরি হবে অভ্যন্তরীণ একটা বল, সেটাকে আমরা বলবো পীড়ন। অর্থাৎ আগের আকারে ফিরে যাওয়ার যে প্রবণতা, তার জন্য যে বল প্রয়োগ করতে হয়, সেটাকে বলবো পীড়ন। তাই পীড়ন আর কিছু না, পীড়ন হচ্ছে বল। আর বল আর ভরবেগ দুটো কি একই? বল মানে আমরা কি জানি? ভর ইন্টু ত্বরণ বলতে পারি, যেহেতু এফ ইকুয়াল টু এম এ। আর ত্বরণ মানে তো বেগ না, ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার অর্থাৎ বেগ বাই সময়। তাই কিন্তু অপশন বল কার্য ঠিক হবে না, এও হচ্ছে না, ভরবেগ পীড়ন এও কিন্তু হচ্ছে না। এবার কার্য আর টর্ক। কার্য কি? স্কেলার রাশি। স্কেলার রাশি। হ্যাঁ, কার্য মানে কি? বল ইন্টু সরণ। বল ইন্টু সরণ। হুম, একইভাবে টর্কও কিন্তু এক প্রকারের বল ইন্টু সরণ। এটা এক্ষেত্রে সরণটা কি হবে? সরণটা হবে কি কৌণিক।
আর এই ক্ষেত্রে আরটা কি জিনিস, আরটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর। তো একটা নির্দিষ্ট দিকে কোন অবস্থান থেকে কোন অবস্থানে চলে গেল, এই ধরো এখানে ছিল, এখান থেকে ঘুরতে ঘুরতে এরকম জায়গায় চলে আসলো, তো এইটাকে বলবো এর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে আর। তো এর একটা নির্দিষ্ট দূরত্ব, এই যে এখান থেকে এটা একটা কৌণিক দূরত্ব, সেই জন্য কি আমরা কিন্তু দূরত্ব বলতে পারি। তার মানে টর্ক মানে কি হয়ে যাবে, বল ইনটু দূরত্ব। আর কার্য মানে হচ্ছে কি, বল ইনটু সরণ। আর সরণ কি এক প্রকারের দূরত্ব না? হ্যাঁ। হুম। সেই জন্য আমরা কিন্তু বলতে পারি কার্য আর টর্ক দুটোর মাত্রা কিন্তু একই হবে। দেখো বোঝা গেল, মাত্রা যদি বের করি তাহলে একই হবে, বল ইনটু সরণ, এক্ষেত্রে আর মানেও দূরত্ব। আর এই যে আর যেহেতু একটা অবস্থান ভেক্টর, আর এই ভেক্টরের জন্য টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি, যেহেতু নির্দিষ্ট দিকে ওর ঘুরতে থাকবে। আর ভ্রামক কি জিনিস, ভ্রামক আর কিছু না, টর্কে, টর্কেই একভাবে ভ্রামক বলা হয়। নেক্সট হচ্ছে ওজনের এসআই একক কি হবে, নিউটন। ওজন, ওজনের একক আর বলের, ওজনের একক আর বলের একক একই না? হ্যাঁ স্যার। দুটো হচ্ছে সেম, যেহেতু বল হচ্ছে ভর ইনটু ত্বরণ, আর ওজনও হচ্ছে কি ভর ইনটু ত্বরণ, সেই জন্য এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তাহলে এসআই একক। বলের যেহেতু এসআই একক নিউটন, ওজনেরও এসআই একক হয়ে যাবে নিউটন। স্টপ ওয়াচ কে, কি বললে? ওজন এবং ভার সমান। হ্যাঁ, ওজন আর ভার সমান, আর আর ভার মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ। স্টপ ওয়াচ, স্টপ ওয়াচ কে আবিষ্কার করে? সি হবে। সি টরিসলি জমাইছে। সেটা ওয়াটসন আবিষ্কার করেছিলেন। স্যামুয়েল ওয়াটসন নেই তো এখানে। স্যার তুমি কি দিয়েছে, স্টপ ওয়াচ 62। স্টপ ওয়াচ আবিষ্কার করছে হচ্ছে স্যামুয়েল ওয়াটসন। স্টপ ওয়াচ কি আবিষ্কার করছে, স্যামুয়েল ওয়াটসন। নেক্সট কি বলছে, অ্যাক্সের। এই কথাগুলো শুনেছে হয়তো, বিশেষ করে দিদা বা ঠাকুমা এদের মুখে শুনে থাকবে হয়তো, অ্যাক্সের। তারপরে এক মন তো এখনো শোনা যায়, কি অ্যাক্সেরটা খুব একটা শোনা যায় না। অ্যাক্সের মানে কি, মেনলি আমরা তারা তারা যেটা ইউজ করে কেজি কে সের হিসেবে ডিনোট করে, যে 1 কেজি কে 1 কেজি না বলে ওরা 1 সের বলে। তো সেই অনুযায়ী আমাদের 1 সের মানে কত কিলোগ্রাম, 1 কিলোগ্রাম আমরা
বলতে পারি, তো এক্ষেত্রে না, এটা হয়ে যায় 0. হ্যাঁ, 1 কেজি, 1 কেজি থেকে একটু কম থাকে, তো 100 মানে হচ্ছে 933 গ্রাম এরকমটা। অনেকটা এর মতো, লিটারের মতো, লিটারও যেমন গ্রামে যদি আমরা নিই এইরকমই একটা আশেপাশে 930 থেকে 50 এরকম, বা কখনো এখন তো আবার কখনো কখনো 850 গ্রাম এই ধরনের লিটার ডিনোট করা। তো তো 933 গ্রাম মানে 100, যদিও তারা কিন্তু 933 গ্রাম বুঝাতে 100 ইউজ করতো না, তারা পুরোপুরি 1 কেজি বা 1000 গ্রাম এর ক্ষেত্রে 100 ইউজ করতো। আর একটা যেটা ইউজ হয় 1 মন। মন 1 মন মানে কত কেজি? 40 কেজি। হুম, আমরা মেনলি যেটা ইউজ করি 1 মন মানে 40 কেজি। এবারে কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যায় কোথাও 45 কেজি হিসেবে ওরা নেই, কোথাও 50 কেজি হিসেবে নেই, কোথাও 35 কেজি হিসেবে নেই। তো 1 মন এক্সাক্ট হচ্ছে কত? 37.32, 37.32 কেজি। 40 কেজি থেকে একটু কম, 1 মন মানে হচ্ছে 37.32 কেজি। এবার এটা জায়গা বিশেষে বিভিন্ন ভাবে তারা সেখানকার ওজন হিসেবে নেয়, সেই জন্য এই ধরনের এককগুলো ইউজ হয় না, সের, মন, কারণ যে যেমন করে পারে 1 মন মানে কোথাও 40 কেজি, তো কোথাও 45 কেজি, কোথাও 50 কেজি ইউজ করা হয়। মেনলি সব থেকে বেশি ইউজ করা হয় 40 কেজি হিসেবে, কিন্তু 1 মন মানে হচ্ছে 37.32 কেজি। তো 1 ফ্যাদাম, ফ্যাদাম কি জিনিস? এটা হচ্ছে একটা দৈর্ঘ্য পরিমাপের একক। তো 1 ফ্যাদাম মানে হচ্ছে 6 ফুট। জলের গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয়। 6 ফুট, হ্যাঁ। এটা ইউজ করা হয় কিসের জন্য? জলের গভীরতা মাপার জন্য। নেক্সট কি বলছে যে কোন এককের সাহায্যে ঘোড়ার উচ্চতা পরিমাপ করা হয়? ঘোড়ার উচ্চতা হোক বা মানুষের উচ্চতা হোক, মেনলি ফুট আর ইঞ্চি দিয়ে মাপা হয়। তো আমরা বড়টাই নেব, ক্ষেত্রে কি নেব? ফুট। যদিও বিভিন্ন ধরনের জায়গায় অফিসিয়ালি কাজকর্মের উচ্চতা আমরা কিন্তু সেন্টিমিটার এককে নিই। হুম, বলা হয় না এত এত ফুট এত ইঞ্চি উচ্চতা। তো ঘোড়ার উচ্চতা পরিমাপ করার জন্য ইউজ করা হয় ফুট। বাকিগুলো কি? হ্যান্ডস, হ্যান্ডস দিয়ে কি মাপা হয়? 1 হাত। তাহলে হাত দিয়ে যেটা মাপা হয় একদম হাতের আঙুল থেকে কনুই পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে বলি আমরা 1 হ্যান্ডস বা 1 হাত। নেক্সট হচ্ছে গ্রিক অক্ষর নিউ। নিউ দেখতে কিরকম হয়? এই নিউ, এটাকে নিউ বলে। এটা মানে কি? এটা দিয়ে কি প্রকাশ করা হয়? কম্পাঙ্ককে। কম্পাঙ্ক। শব্দের ক্ষেত্রে এটা পড়ে থাকবে মেনলি। নিউ মানে কি? কম্পাঙ্ক। নিউ, কেউ মিউ, মিউও বলে, নিউও বলে, হ্যাঁ। এদিকে বলছে কি? কম্পাঙ্ক মাপা হয়। স্যার তাহলে 1 মিউ তাহলে কত কম্পাঙ্ক হবে স্যার? মিউ দিয়ে কম্পাঙ্ক, এবার সেটা তো ওটা দিয়ে প্রকাশই করব আমরা, তো এটা একক না। 1 মিউ মানে কত কম্পাঙ্ক, এটা তো কোনো একক না। হুম, কম, যেমন ধরো, হ্যাঁ, যেমন ধরো আমরা ফোর্স বা বলকে ডিনোট করি কি? এফ দিয়ে। আমরা তো বলতে পারবো না টু টু ফোর্স মানে কত বল, বলতে পারবো? এরকম 2F মানে কত বল, বলতে পারবো? না স্যার। পারবো না। তো এটা এটা কিন্তু এর একক না, কম্পাঙ্কের একক না। কম্পাঙ্কের একক কি বলো? হার্ড। কম্পাঙ্কের একক, হ্যাঁ, কম্পাঙ্কের একক কিন্তু হার্টস, যেটাকে ডিনোট করা হয় কি? এইচ। এর একক হচ্ছে কি? এইচ, হার্টস, হার্টস। তাহলে এবারে যদি বলি 1 হার্টস কত, 2 হার্টস কত কম্পাঙ্ক, হ্যাঁ সেটা বলা যেতে পারে, কিন্তু 1 মিউ মানে কত কম্পাঙ্ক সেটা বলতে আমরা পারবো না। নেক্সট হচ্ছে ক্যারেট। ক্যারেট কিসের একক? ভরের একক।
ওজন হতে পারে, কিন্তু কি আমরা ভর কিছু যেগুলো বেশি দামি জিনিস সেই সমস্ত জিনিস কিন্তু আর ওজন মাপা হয় না, কারণ আমরা দেখলাম যে ওজনের মান কিন্তু চেঞ্জ হচ্ছে। অভিকর্ষজ ত্বরণের দরুন ওজনের মান চেঞ্জ হচ্ছে, সেই জন্য যেমন সোনা, প্লাটিনাম বা আরো দামি দামি যত ধাতুগুলো আছে সেগুলো পরিমাপের জন্য, আর যাতে সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ তার পরিমাপে কোনো প্রভাব না ফেলে, তার জন্য কিন্তু শুধু ভরটা মাপা হয় এবং সেগুলো ক্যারেট এককে মাপা হয়। নেক্সট দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষজ ত্বরণ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িৎ ঋণাত্মক বল, নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল, আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল। তো দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা অলরেডি জানি। নিউক্লিয় ফোর্স আমরা জানি প্রচন্ড স্ট্রং হয় বলেই নিউক্লিয়াস থেকে প্রোটন নিউট্রন গুলো বেরিয়ে যায় না, তার মানে নিউক্লিয় ফোর্স তুলনামূলক কিন্তু স্ট্রং হয়। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স স্ট্রং হয়, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি হয়, ইলেকট্রন যখন তখন কিন্তু চাইলে বেরিয়ে যেতে পারে। একটা ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন আকর্ষণ যেটা, সেটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলবো। তো কি হয়, ইলেকট্রন গুলো কোনো একটু বিক্রিয়ার হওয়ার সময় কি হয়, মেনলি ইলেকট্রন আদান প্রদান হয় না। হ্যাঁ। তো ইলেকট্রন আদান প্রদান খুব সহজে হয়ে যাচ্ছে, তার মানে কি, তার মানে যে ইলেকট্রন গুলো আছে তাদের মধ্যে ফোর্স বা আকর্ষণ বলটা কম আছে, এবং সেটাকে তো আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িৎ বল, স্থির বল বা ইলেকট্রোস্ট্যাটিক বা এক্ষেত্রে তড়িৎ ঋণাত্মক হিসেবে মনে করো, তাহলে সেটা কিন্তু কম থাকে, এই জন্য এটাকে আমরা বলবো এটা কি হয়, এক্ষেত্রে দুর্বল হয়। নেক্সট দেখো যে 12 ইঞ্চি বা 1 ফুট দৈর্ঘ্য প্রায় কত মিটার? তো 3 ফুট মানে কত মিটার? দেখো 3 ফুট মানে 1 গজ, আর মানে হচ্ছে 3 ফুট মানে হচ্ছে 0.9144 মিটার। তাহলে 3 ফুট মানে হচ্ছে 0.9144 মিটার, 9144 মিটার। আমাদের চেয়েছে কত, 1 ফুট। 1 ফুট হয়ে যাবে ডিভাইডেড 3, তো এটা পেয়ে যাবো কত, 0.3 সামথিং এত মিটার। আর এটা কোথায় আছে অ্যান্সার? অপশন সি। এটা যদি আমরা করি একদমই সেটা আসবে না, এটা 3 4 12, 3 হাতে 348 আসবে না, চলে আসবে যে এখানে 0 আসবে, একটা 3048 চলে আসবে। তো অপশন সি। এবারে বলা হয়েছে দেখো 1 বর্গ মিটার মানে কত বর্গ ফুটের সমান? তো বলো আগে 1 মিটার মানে কত ফুট, সেটা আগে আমরা বের করি। তো 1 মিটার মানে কত ফুট হবে বলো, জানা থাকলে বলো 1 মিটার মানে কত ফুট? এটাকে যদি এই যে 1 মিটার, তো 3 ডিভাইডেড করলে পেয়ে যাবো আমরা 3 ডিভাইডেড 0.9144, তার মানে মোটামুটি 3.28 মিটার, এই সরি ফিট। তাহলে 1 মিটার মানে হচ্ছে কত, 3.28 ফিট। কিন্তু আমাদের দেখো বলা হয়েছে 1 বর্গ মিটার মানে 1 মিটারের স্কোয়ার, এর যদি স্কোয়ার করতে চাই তাহলে একেও আমরা স্কোয়ার করব, তাহলেই পেয়ে যাব বর্গ ফুট। তাহলে স্কোয়ার করলে দেখো তো এটা কত হয়, 3 3 9, তার মানে 9 এর কাছাকাছি, দেখি এটাও হতে পারে। 28 এর স্কোয়ার কত হয়, এটা করে দেখো 328 কত হয়, 3.28 আর 3.28, মোটামুটি এটা হবে 10.76। অপশন বি।
তাহলে এত বর্গ ফিট বা ফিট স্কোয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট হচ্ছে তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম। টেনসিওমিটার। টেনটিও উপরে যে পৃষ্ঠ থাকে সে কি করে সবসময় টেনে টান টান করে রেখে সমতল থাকার চেষ্টা করে, সেটাকে আমরা কি দিয়ে মাপা হয়? 10 নিওমিটার। কি দিয়ে? 10 নিওমিটার। তো টেনসিওমিটার, টেনসিমিটার। দুটো একই রকম, একটা হয় এ এখানে ও হবে আর না এখানে সি হবে। এটা সি করে দাও, টেনসিওমিটার। তরলের পৃষ্ঠটান মাপার যন্ত্রের নাম হচ্ছে কি? টেনসিওমিটার। নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোনটা ভেক্টর রাশি? ত্বরণ বল দুটোই হবে। ত্বরণ বল এক্ষেত্রে দুটোই হবে। ক্রোনোমিটার কে আবিষ্কার করে? তো ক্রোনোমিটার কি কাজ করে? বিশ্বরূপটা মাপা হয়। সময় পরিমাপ করে। সময় পরিমাপ যন্ত্র হচ্ছে একটা ক্রোনোমিটার। এগুলো মোটামুটি দ্রাঘিমাংশ যেগুলো আছে, দ্রাঘিমা সমুদ্রের এই যে দেখবে দ্রাঘিমা, নিরক্ষরেখা, এগুলোর মানগুলো যেগুলো থাকে এরকম থাকে না? এত মিনিট, এত সেকেন্ড এরকম থাকে। তো এগুলো মিনিট, সেকেন্ড, ঘন্টা গুলো কি সময়ে যেত, এক ধরনের সময় যেত। লক্ষ্য করেছো তো? মাত্রাগুলো এইভাবে মিনিট, সেকেন্ড, একটা দাগ থাকলে মিনিট, দুটো থাকলে সেকেন্ড। তো সেগুলো আর তো কিছু না, সময়। সেই জন্য ক্রোনোমিটার হচ্ছে সময় পরিমাপ যন্ত্র, মেনলি সমুদ্রের দ্রাঘিমা মাপার জন্য ইউজ করা হয়। এই ক্রোনোমিটার আবিষ্কার করে হচ্ছে জন হ্যারিসন। জন হ্যারিসন। তাহলে জেনে রাখতে হবে আমাদের যে ক্রোনোমিটার তাহলে আবিষ্কার করে কে? জন হ্যারিসন। কি কাজ? ক্রোনোমিটারের সমুদ্রের দ্রাঘিমা মাপার জন্য বা ক্ষুদ্র নির্ভুল সময় পরিমাপ যন্ত্রের জন্য কিন্তু ক্রোনোমিটার ইউজ করা হয়। তাহলে একদম নির্ভুল সময় পরিমাপ করতে চাইলে ক্রোনোমিটার ইউজ হবে, ক্ষুদ্র সময় পরিমাপ করতে চাইলে স্টপওয়াচ দিয়ে মাপতে হবে। আর এমনি নর্মাল সময়টা আমরা বিভিন্ন ধরনের ঘড়ি ইউজ করে থাকি। ত্রিমাসিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশলকে কি বলে? আচ্ছা, ত্রিমাসিক হবে না, এটা ত্রিমাত্রিক হবে। ত্রিমাত্রিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশলকে কি বলা হয়? হলোগ্রাফি। কি করা হয়? বিভিন্ন ধরনের ত্রিমাত্রিক বা 3D ছবি সেটাকে 2D পর্দায় দেখানো হয়, সেটাকে বলা হয় হলোগ্রাফি। যেমন ধরো কোথাও ধরো খেলা হচ্ছে, তো সেটা কি থাকে? মানুষ খেলছে, করছে, কোনো অবস্থা বা কোনো পদার্থ আছে, সব মেনলি সবাই 3D থাকে। এবার সেটাকে বিভিন্ন শব্দ তরঙ্গ বা বিভিন্ন তরঙ্গের মাধ্যমে একটা 2D পর্দায় যে দেখানো হচ্ছে, এই পুরো প্রসেসটাকে আমরা কিন্তু হলোগ্রাফি বলতে পারবো। বোঝা গেল? তো এই যে প্রস্তুত করছে, রেকর্ড করছে, দিয়ে আবার সেটাকে স্ট্রিমিং করছে। এই স্ট্রিমিংটা অন্যভাবে করা, কিন্তু পুরোপুরি ভাবে ছবিটাকে তুলে ছবি প্রস্তুত করে সেটাকে আবার 3D টু 2D তে ট্রান্সফার করা, এই পুরো প্রসেসটাকে আমরা বলবো কি? হলোগ্রাফি। হলোগ্রাফি জিনিসটা বোঝা গেল? আর শুধু যদি রেকর্ডিং এর গল্প করা হয়, কোনো ছবি না থাকে, শুধু রেকর্ডিং থাকলে, তখন আমরা তাকে অডিওগ্রাফি বলবো। শুধু শুধু ছবি থাকলে তাকে আমরা ফোটোগ্রাফি বলবো। ফলো বা ফটোগ্রাফি বলবো।
নেক্সট কি বলছে যে এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়, অর্থাৎ মাপা হয় না। আচ্ছা ব্যারোমিটার দিয়ে আমরা কি মাপি? বায়ুর চাপ। বায়ুর চাপ মাপি। থার্মোমিটার দিয়ে আমরা মাপি হচ্ছে তাপমাত্রা মাপি। হাইগ্রোমিটার দিয়ে মাপা হয় কি? আর্দ্রতা। কি হাইগ্রোমিটার দিয়ে? হাইগ্রো হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তাহলে পড়ে থাকলো কি? পিকোমিটার। তার মানে পিকোমিটার দিয়ে কিছু মাপা হবে না। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? একই প্রশ্ন, তাহলে এটা হয়ে যাবে কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে এই কটা এমসিকিউ আমরা হচ্ছে পরিমাপ ও গতি শেষ করলাম। নেক্সট দিন আমরা বল ও গতি থেকে করব। এটা একটা বা দুটো নিতে হতে পারে, এটা বল ও গতি। তো তোমরা সেটা দেখবে। এটা আমরা হচ্ছে মঙ্গলবারে করব। তো কালকে একটা আমি ক্লাস নেব। কালকে মেইনলি হবে তোমাদের মক টেস্ট যারা দিচ্ছ, সেই মক টেস্টের সলিউশন গুলো নিয়ে। শুধু ভৌত বিজ্ঞানটা আমরা কালকে করব। তোমাদের জীবন বিজ্ঞান কখন হবে? জীবন বিজ্ঞান কখন হবে? তাহলে 8টা থেকে হবে এটা।